ফেসবুকে সবাই জানাও তো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সাব্বির, বর্ণাস সবাই আছো দেখতে পাচ্ছি, অল ওকে তাই না? এই সব ঠিকঠাক। সাব্বির, বর্ণা, অল ওকে। সুকৃতি বলেছে হ্যাঁ দাদা নমস্কার নমস্কার। মনা সেম বলেছে, সাব্বির বলেছে আদাব দাদা। হ্যাঁ, আমরা শুরু করে দিই, কেমন? শুরু করে দিই। আজকে অফলাইনে একটা কাজ ছিল, সকাল থেকে একদম ওই কাজে। এরপর ক্লাস ছিল, কেমন? এরপর হচ্ছে টানা ক্লাস ছিল, এখন আসলাম অনলাইন ক্লাস। তো দেখো এই ক্লাসটা খুব ভালো একটা ক্লাস হবে। আমি আস্তে আস্তে বুঝাবো, ধীরে ধীরে বুঝাবো, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট দেখবা মানে কোনো গ্যাপ নেই, আর গ্যাপ নেই, একদম ডিটেলস। কেমন? ছোট বিষয় দেখবা তোমার মনে হবে যে তো না পড়লে হয়, আমাদের সময় না থাকলে আমরা হয়তো অত ভালোভাবে পড়তাম না, কিন্তু আমাদের সময় আছে, সেই জন্য আমি দেখবা খুব সুন্দরভাবে ওই জিনিসটা তোমাকে বলে দিব। দাগানো বই অলরেডি তোমাদের দেওয়া হয়েছে ক্লাস নোটে, তুমি কিওয়ার্ডটা স্ক্যান করলে পেয়ে যাবে। এরপরে যদি কেউ না পাও, এরপরেও না পেয়ে থাকলে আমাকে একটা মেসেজ দিবে বা কমেন্টে জানাবে, আমি তোমাদের দিয়ে দিব। কেমন? এটার সুবিধা হচ্ছে সব কোয়েশ্চেন এখানে সুন্দর মতো আছে, মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ে কী কী এসেছে। তো এখন দেখো এগুলো আমাদের লাগে সিকিউতেও দিয়ে দেয়, কেমন? সিকিউতেও দিয়ে দেয়, আবার এমসিকিউতেও আসে। তোকে বলছে ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতিকে তাপ দেওয়ার কৌশল কী। কেমন? তুমি একটা টেস্ট টিউবকে যখন তাপ দিচ্ছ, ওকে আমি একটু নিয়ে নিই, যেমন একটা টেস্ট টিউব আমি একটু নিই। ওকে ওকে, কেমন? গত ক্লাসে আমরা পড়েছিলাম তাপ দেওয়ার জন্য আমরা বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প ইউজ করি, কেমন? ইথানল থাকে, যেটাকে আমরা মিথিলেটেড স্পিরিট বলছি, 95% রেক্টিফাইড স্পিরিট, 5% মিথানল, কেমন? মিথানল বলেছি, মিথানল, কেমন? আবার 95% রেক্টিফাইড স্পিরিট যেটা আছে এখানে তো 95.6% ইথানল আছে, আর 4.4% পানি আছে। দুইটাই হচ্ছে জ্বালানি, অ্যালকোহল একটা ভালো জ্বালানি। এই যে দেখো এটা হচ্ছে আমরা কি বলতাম, সলিতা, তাই না? সলিতা বলতাম। তো আমরা বুনসেন বার্নারের সাহায্যে, বুনসেন বার্নার আমরা কতদিন দেখেছি, উজ্জ্বল অনুজ্জ্বল শিখা কীভাবে হয়, কেমন? বায়ুছিদ্র খোলা থাকলে অনুজ্জ্বল শিখা, বায়ুছিদ্র বন্ধ থাকলে উজ্জ্বল শিখা। উজ্জ্বল শিখা তো ভাই আমরা কাজে লাগাই না, আমরা লাগে অনুজ্জ্বল শিখাটা, কেমন? অনুজ্জ্বল শিখাতে আবার আমরা দেখেছিলাম দুইটা ভাগ আছে, একটা অন্তস্থ নীল বিজারণ মণ্ডল, আরেকটা হচ্ছে বহিস্থ অনুজ্জ্বল জারণ মণ্ডল। উপরেরটা হচ্ছে জারণ মণ্ডল, যেখানে টেম্পারেচার বেশি থাকে, 1570 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার উঠে, বা রসায়ন ল্যাবে বা ল্যাবরেটরিতে যেটা আমরা ইউজ করি। তো এখন তোমাকে বলছে এই টেস্ট টিউবে ধরো কোনো একটা সলিউশন আছে, কোনো একটা আমরা পরীক্ষা করছি বা এটাকে তাপ দেওয়ার দরকার হচ্ছে, তাহলে আমরা কীভাবে তাপ দেব? টেস্ট টিউব হলে আমরা হোল্ডার ইউজ করব। টেস্ট টিউব হলে আমরা কী করব বলো তো, আমরা হাতে ধরতে পারছি না, বা এটাকে যে আমরা একটা স্ট্যান্ডে বসাবো, ট্রাইপডে বসাবো, একটা ত্রিপদীয় স্ট্যান্ডে বসাবো, এটাও সম্ভব হচ্ছে না। সেই জন্য বলা হয় আমরা ওকে কী দিয়ে ধরবো বলো তো, একটা হোল্ডার দিয়ে ধরবো, কেমন? এরকম কিছু একটা, তুমি সারা হাতে তো ধরলে একটু গরম লাগে যেতে পারে, বিষয়বস্তু হাতে না ধরে আমরা কী দিয়ে ধরবো, হোল্ডার দিয়ে ধরবো। এরপর বলছে তুমি যখন একটা দ্রবণকে তাপ দিচ্ছ, এটা যাতে তোমার মুখ বরাবর না আসে, কেমন? এখন তোমার মুখ বরাবর আসে না, তোমার বন্ধু দাঁড়িয়েছে এখানে, তোমার ফ্রেন্ড যে ও এখানে দাঁড়িয়েছে, তুমি দিলে ওর মুখ বরাবর হবে? ভাই ওর মুখের দিকে কাউকে রাখবা না, ওর যেদিকে তোমার গ্যাস বের হতে পারে বা তরল ফুটে বাম্পিং হয়ে বের হতে পারে, মানে ফুটে লাফ দিয়ে ধরে চলে আসছে, এদিকে কাউকে রাখবা না। তুমি এভাবে তাপ দিচ্ছ, কেমন? এভাবে তাপ দিচ্ছ, এখানে কাউকে রাখবা না, কেমন? কারো মুখের দিকে থাকবে না, এই তো। আর তাপ দেওয়ার সময় আমরা সেজন্য 45 ডিগ্রিতে দিব, এভাবে না দিয়ে আমরা কী দিব বলো তো, 45 ডিগ্রিতে দিব, ঠিক আছে? 45 ডিগ্রিতে দিব, এই যে দেখো 45 ডিগ্রিতে, এমনি করে না ওঠে যাতে এদিকে যাই, গেল, ঠিক আছে? 45 ডিগ্রিতে আমরা দেবো এখানে। তাহলে তোমার এমসিকিউটা আসবে কি বলো তো, ওকে আমরা তাপ কই দিব,
এটা কি বুনসেন বার্নার, বুনসেন বার্নার এটা হচ্ছে ভিতরের অংশ, এটা হচ্ছে কি বাইরের অংশ। তাহলে আমরা কি ওকে উজ্জ্বল শিখাই দিব নাকি অনুজ্জ্বল শিখাই দিব? উজ্জ্বল শিখাই আমরা দিই না, কেমন আমরা দিই কোন শিখাই, দেখো অনুজ্জ্বল শিখাই। এরপর দেখতে হবে ওকে আমরা কি দিয়ে নিব, হোল্ডার দিয়ে। কত ডিগ্রি কোণে ধরবো বলো তো, 45 ডিগ্রি কোণে। কেন এই অবস্থায় টেস্ট টিউবের মুখটি নিজের এবং পাশের সহপাঠীর দিকে যেন না হয় তা খেয়াল রাখতে হবে। ওকে আমি যখন ধরেছি নিজের মুখ বা সহপাঠীর দিকে যেন না হয় খেয়াল রাখতে হবে। কঠিন পদার্থের তাপ বিয়োজনে নির্গত গ্যাস যেন মুখমণ্ডল থেকে দূরে সরে যায়। আবার তরল পদার্থের বাষ্প বা বাম্পিং, বাম্পিং মানে ও ধরো লাফিয়ে লাফিয়ে ছিটিয়ে পড়ছে, এটাকে বাম্পিং বলছে আর কি, মানে ফুটে ছিটকে পড়ে না মাঝে মধ্যে, এটাকে বলছে বাম্পিং। ঠিক আছে, বাম্পিং অনেকটা জাম্পিংয়ের মতো শুনতে মনে হবে, একটু বাম্পিং মানে কি একটু লাফ দিয়ে ধরো বাইরে এসে যাচ্ছে। ছিটকানো তরল যেন গায়ে এসে না পড়ে। অধিক তাপে ফুটন্ত তরলের বাম্পিং রোধের জন্য টেস্ট টিউবকে সামান্য নাড়তে হয়। তুমি এভাবে ধরে না রেখে ওকে একটু ধরো নাড়তে বলছে, একটু নাড়তে বলছে এভাবে। অল্প শিখাতে উত্তপ্ত করা দরকার। অল্প শিখার জন্য বুনসেন বার্নারের গ্যাস প্রবাহ কী করে নিতে হয়, কন্ট্রোল করে নিতে হয়। ধরো এখানে আমি যদি পুরোটা ওপেন করে দিই তাহলে তুমি অক্সিজেন তো ইনলেট পাবা অনেক, কেমন অক্সিজেন তো অনেক প্রবেশ করবে। তুমি এটা কম করে দিলে যে দেখো একটু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি, মানে আমরা ফ্লোটা কন্ট্রোল করতে পারি। যেটা স্পিড ল্যাম্পে তোমার সুযোগ আছে বা এখানে তো কোনো সুযোগ নেই ফ্লো কন্ট্রোল করার। এখানে নিচে জ্বালানিটা দিবা ওই যে কেরোসিনের হারিকেন যেটা ছিল এটার মতো, কেমন এখানে তুমি দিচ্ছ মিথিলেটেড স্পিরিট আর ওইটার মতো জ্বলতে থাকবে। এখানেও কিন্তু দুইটা অংশ হয়, একটা অন্তস্থ আর একটা কি বহিস্থ, কেমন। তাহলে আমরা কিসে করছি, জাস্ট এই বিষয়টা জানলে হয়ে যাবে। এখন বলতে পারো আপনি যে পড়িয়েছেন এখান থেকে সিকিউ আসে, এই যে দেখো সিকিউ এখান থেকে আসে। বলছে এই চিত্রের যন্ত্রটিকে উত্তপ্ত করার কৌশল বর্ণনা করো। এই চিত্রে যেটা আছে এটা কি বলতো, একটা টেস্ট টিউব। তাহলে ওকে কেমনে উত্তপ্ত করবা? প্রথম পয়েন্ট হোল্ডারের কথা বলতে হবে, কেমন কার কথা বলতে হবে, হোল্ডার। এর মানে ওরে তুমি তো হাতে ধরবা না, ট্রাইপড ত্রিপডি স্ট্যান্ডও রাখবা না, কেমন ওকে কি দিয়ে ধরতে হবে, হোল্ডার দিয়ে। এরপর কি বলতে হবে বলো তো, 45 ডিগ্রি কোণে ধরতে হবে, এটা বলতে হবে। এরপর নিচের বা সহপাঠীর মুখের দিকে যাতে না আসে এই কথা বলতে হবে, নিচের বা সহপাঠীর, মানে বুঝছো স্যার এখানে তুমি যদি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করো গতে আসে, স্যার এই কোয়েশ্চেনগুলো শুনতে চেয়েছে। এখন তুমি যদি বলো যে স্যার আমি ফুল মার্কস পাবো কি না, এটা লিখলে ফুল মার্কস পাবো কি না, ভাই এখানে তো এই কয়টা পয়েন্ট ছাড়া আর কিছু নাই, এগুলো লিখলে এগুলোই তো সঠিক প্রসিজার। তুমি তো ভুল কিছু বলো নাই, তুমি এখানে কোনো পয়েন্ট মিস দাওনি, তাহলে স্যার কেন পূর্ণ মার্কস দিবে না? মানে বুঝছো, তোকে যা যা বলার হোল্ডার দিয়ে ধরবা, 45 ডিগ্রি নিজের বা সহপাঠীর মুখে যাতে না আসে, কঠিন থেকে বাষ্প নির্গত হলে নিজের মুখ বা সহপাঠীর মুখে যাতে না যায়, তরল যদি ফুটে বা বাম্পিং হয় নিজের মুখ বা সহপাঠী, এগুলোই তো বলছে এখানে। তাহলে তুমি কেন ফুল মার্কস পাবা না, কেমন? তাহলে সহপাঠীর মানে এর বাইরে তো কিছু বলা নেই, তাহলে তুমি সম্পূর্ণ উত্তর দিয়েছো। পূর্ণ উত্তর মানে তুমি পূর্ণ মার্কস পাবা, কেমন সহপাঠীর মুখের দিকে। হয়তো এটা বলবো যে স্যার বলবে যে ও এই চ্যাপ্টারের অ্যান্সার করেছে, ঠিক আছে, কিন্তু এমন না যে তোমাকে মার্কস কম দিয়ে পারবে, যে তা না, সহপাঠীর মুখের দিকে যাতে না যায়, দিকে যাতে না যায়, কেমন। টেস্ট টিউব দিয়ে আমরা একটু লিখি। এরপরে 4 নম্বর পয়েন্ট কি বলেছে, ধীরে ধীরে ওকে নাড়তে হবে। কি বলেছে দেখো তো, বলেছে বাম্পিং রোধের জন্য সামান্য নাড়তে হবে, অল্প শিখাতে উত্তপ্ত করা দরকার। ওকে আমরা কিসে উত্তপ্ত করবো বলতো, অল্প শিখাতে উত্তপ্ত করবো। এই যে দেখো 1 নম্বর পয়েন্ট মুখের বিষয়টা এত, এরপর বাম্পিংয়েরটা আসলে 3, আমরা আরও একটা দিয়েছি কেন, ওই যে এখানের মধ্যে পয়েন্ট বাড়িয়ে ফেলেছি আর কি, ঠিক আছে। অল্প শিখার কথাটা বলবা, কেমন, আশা করি বুঝছো। এবার আমরা আসি বিকার ও কনিক্যাল ফ্লাক্সে তাপ দেওয়ার কৌশল। এটা জাস্ট আমাদের এমসিকিউর জন্য লাগবে, কেমন, এটা জাস্ট আমাদের এমসিকিউর জন্য লাগবে। এটা হচ্ছে বিকার, এটা হচ্ছে বিকার, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এইগুলো তাপ দেওয়ার জন্য আমরা কি করব, কোথাও বসাবো। এটা তাপ দেওয়ার জন্য আমরা কি করব দেখো তো, কোথাও বসাবো। কিসের উপর বসাবো, এটাকে বলছে নিচে আছে কি দেখো বুনসেন বার্নার। আমি তাপটা দিচ্ছি কার সাহায্যে, বুনসেন বার্নার দিয়ে। চাইলে স্পিড ল্যাম্প দিয়েও দিতে পারো, যদি তাপ বেশি না লাগে যে হয়, ভাই আমার তাপ লাগতেছে 200, আমার তাপ লাগতেছে 150, 250, তো আমি শুধু শুধু বুনসেন বার্নার আমার না থাকলে আমি কি দিয়ে দিব, এগুলো দিয়ে দিব, স্পিড ল্যাম্প দিয়ে দিব, সমস্যা কি, স্পিড ল্যাম্প দিয়ে দিব। তাপ যদি আরও কম লাগে যে হয়, বা যেগুলো ডিরেক্ট এভাবে আগুনে আনা যায় না, ওগুলোকে আমি ওয়াটার বাতে দিব, 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করবো, আমি আসবো ধীরে ধীরে। তাহলে এটা কি বলতো, বুনসেন বার্নার, বুনসেন
বার্নার। কেমন, ওকে আমরা বসিয়েছি কিসের উপর? তার জালির উপর, তার জালির উপর। এখন বলতে পারো আপনি ওকে তার জালির উপর বসাইছেন কেন? আপনি লোহার উপর এমনি বসে দিয়ে দেন, মানে এখানে যেটা আছে ট্রাইপডে ডিরেক্ট ওরে হিট দেন, আপনি ওকে ধরে ডিরেক্ট হিট দেন। ডিরেক্ট হিট দিলে প্রবলেমটা কি দেখো, বুনসেন বার্নারের শিকাটা হচ্ছে এক জায়গায় গিয়ে অ্যাটাক করবে, ওরে গুরান লাগবে, মানে বুঝো নাই? মানে তুমি যদি ডিরেক্ট বুনসেন বার্নারে দাও কি প্রবলেম, কেন তার জালির উপর বসিয়েছেন? তুমি বলতে পারো না আপনি ওকে তার জালির উপর কেন দিন, আপনি ডিরেক্ট বুনসেন বার্নার উপর দেন। বুনসেন বার্নার হলে এক জায়গায় তাপ বেশি পড়ছে, বাকি পোর্শনগুলোতে কিন্তু তাপ তুলনামূলক কম পড়ছে, এর মানে তো ওকে নাড়তে হবে। এখন দিলে সুবিধা কি দেখো, বুনসেন বার্নারের হিটটা তার জালিতে যাচ্ছে, তার জালি গরম হয়ে হিটটা কিন্তু ধীরে ধীরে এরকে ছড়িয়ে দিচ্ছে, বুঝছো? হিট হচ্ছে আর একটু কি বেটার, আর একটু ইউনিফর্মলি, আর একটু বিস্তৃত জায়গায় এখন কি হবে বলো তো, ছড়াবে, কারণ ওর হিটটা পেয়ে কে যাচ্ছে বলো তো, তার জালি। তার জালির মধ্যে কেমন, তার জালির মধ্যে, তার জালি নর্মাল ধরো লোহার তার বা কিছু বিষয় বুঝতে পারছো, ধরে নাও। তো তার জালির মধ্যে আমরা আবার দিয়ে রাখি কাকে বলো তো, কাকে বলো তো, তার জালিতে আমরা আবার কাকে দিব বলো তো, অ্যাসবেস্টস। তার জালিতে আমরা আবার কাকে দিই বলো তো, অ্যাসবেস্টস। তোমাদের লাগবে হচ্ছে অ্যাসবেস্টসের সংকেত, এই যে দেখো অ্যাসবেস্টস, এটা তার জালির ভিতরে করে দেয়া থাকে, কেমন, তার জালির মধ্যে মিশিয়ে দেওয়া হয় তার জালির মধ্যে। তাহলে অ্যাসবেস্টস কি সংকেত মনে রাখা সহজ, ম্যাগনেসিয়াম, তুমি মনে রাখবে, দেখো ম্যাগনেসিয়াম, সিলিকন, অক্সিজেন। দেখো এটা 3, এটা 2, 3 2 কত 5, এই যে দেখো ম্যাগনেসিয়াম 3, সিলিকন হচ্ছে কত 2টা, অক্সিজেন হচ্ছে কত 5টা, এরপর ওএইচ হচ্ছে কত বলো তো 4। এটা হঠাৎ করে ওই দিন আমার একটা স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করেছি, ওকে আমি পড়াইও না তখন, দেখেছি ওইটার উত্তর দিয়ে দিছে, বুঝছো? খুব ভালো স্টুডেন্ট, অফলাইনে ওইকে এটা সুন্দর মতো উত্তর দিয়ে দিছে, এর মানে কত সিরিয়াস হয়ে ও পড়েছে ছোটো পয়েন্ট। তো অ্যাসবেস্টস যদি কখনো পরীক্ষা দেয় ইতিপূর্বে ওইভাবে দেয়নি। ম্যাগনেসিয়াম কয়টা? 3টা, দেখো সংখ্যাগুলো মনে রাখা সহজ, এটা 3, এটা 2, 3 2, এটাতে কত 5, ঠিক আছে, লাস্টে হচ্ছে কত বলো তো, OH4। তো অ্যাসবেস্টস প্রেস্টের প্রলেপযুক্ত তার জালি বলছে, ভাই তার জালি আপনি, অর্থাৎ ইংলিশ ভার্সন যারা আছো এখানে একটা ওয়ার গ্যাস দিয়েছে, মানে তার দিয়েছে, সহজ কথা তার জালি আর কি, চিনো তো মনে হয় তার জালি, ওই যে তোমরা বারবিকিউ করো না, ঠিক সেম, কিন্তু বলছে এর মধ্যে আবার অ্যাসবেস্টস দিয়েছে। অ্যাসবেস্টস দিয়ে সুবিধাটা কি, অ্যাসবেস্টস হচ্ছে তাপটা ধরে রাখতে পারে এবং ও অনেকক্ষণ উত্তপ্ত হয়, অর্থাৎ এই হিটটাতে উত্তপ্ত হয় কে, অ্যাসবেস্টস। এরপর ও গরম হয়ে ধীরে ধীরে ও হিটটা ছাড়ে, ধীরে ধীরে কী করে বলো তো, ও হিটটা ছাড়তে থাকে, যে এই হিটটা হচ্ছে কে পাচ্ছে, বিকার পাচ্ছে, অথবা আমি যদি এখানে কনিক্যাল ফ্লাক্স বসাই ও পাচ্ছে, কেমন, সেম সেট আপ। এখানেও কি দিবা বলো তো, একটা ট্রাইপড অর্থাৎ স্ট্যান্ড, তার জালির মধ্যে উপরে আমি বিকার বা কনিক্যাল ফ্লাস্কে বসাবো। আর বুলেট হলে আমরা কি দিতাম, হোল্ডার, কেমন, বুলেট হলে আমরা কি দিতাম, হোল্ডার। এখানে আর কোনো ইম্পর্ট্যান্ট পয়েন্ট নেই, তাহলে বলতে হবে পাইরেক্স গাছের এগুলো হচ্ছে মূলত কিসের তাপদিচ্ছ, পাইরেক্স গ্লাসের তৈরি বিকার ও কনিক্যাল ফ্লাক্সের বলছে কেন তাপ দিচ্ছ, দ্রবণ গাঢ়ীকরণ করতে চাইছো, বিক্রিয়ক মিশ্রণকে বিক্রিয়া সত্য মতো উত্তপ্ত করতে চাইছো, এর মানে তোমাকে বলছে বিক্রিয়াটা করতে গেলে হিট দিতে হবে। তখন বলছে ত্রিপদী স্ট্যান্ড, এর মানে ট্রাইপড আর কি, ট্রাইপড, এই যে স্ট্যান্ডটা এটার কয়টা পা আছে, 3টা, সেই জন্য এটাকে বলছে কি ট্রাইপড, ট্রাই মানে 3, ট্রাইপড মানে বোঝাচ্ছে কি বলো তো, ত্রিপদ, 3টা পা আছে ওর, এখানে একটা 2টা দেখা যাচ্ছে, আর একটা ধরো ভিতরে আছে এই স্ট্যান্ড, এটা স্ট্যান্ডের উপর অ্যাসবেস্টস পেস্টের প্রলেপযুক্ত তার জালি দিয়ে এর উপর বিকার কনিক্যাল ফ্লাক্স ধীরে ধীরে বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া হয়। তো অ্যাসবেস্টস রাখার সুবিধা কি, ওর তাপটা নিয়ে রাখে, নিয়ে ও জিনিসটা ধীরে ধীরে ছেড়ে দেয়, ফলে ডিরেক্ট একদম ও ভালো, মানে হুট করে বেশি গরম হয়ে যাচ্ছে না, শুধু এক জায়গায় গরম হয়ে যাচ্ছে না, বরং ও ইউনিফর্মলি হিটটা পাচ্ছে ওর তলায়, ঠিক আছে, আর একটু ধীরে ধীরে তাপমাত্রাটা পাচ্ছে। এর মানে এই হিটটা প্রথমে নিয়ে নিচ্ছে কে বলতো, তার জালি এবং অ্যাসবেস্টস। কনিক্যাল ফ্লাক্সে দ্রবণের আয়তন ঠিক রেখে উত্তপ্ত করতে হলে কনিক্যাল ফ্লাক্সে ফানেল বসিয়ে দেওয়া হয়, বিষয় বুঝতে পারছো? এরপর বলছে গোলতলি ফ্লাক্সে, তাহলে বিকার গেল আর হচ্ছে কনিক্যাল ফ্লাক্স গেল। এবার দেখতে হবে কি বলতো, গোলতলি ফ্লাক্সে তাপ দেওয়ার কৌশল। গোলতলি ফ্লাক্স আমার কাছে এখন নেই, আমি যেটা নিয়েছি এটা আসলে গোলতলি ফ্লাক্স না, এটা কি বলতো, ভলিওমেট্রিক ফ্লাক্স। গোলতলি ফ্লাক্স আর ভলিওমেট্রিক ফ্লাক্সের ডিফারেন্স কি দেখো, এটা ভাই প্রমাণ দ্রবণ প্রস্তুত করার জন্য নিয়েছে। গোলতলি ফ্লাক্সটা তাপটা খুব সুন্দরভাবে দিতে পারে, এটা আর গোলতলি ফ্লাক্সের পার্থক্য কি দেখো, এটার এই অংশটা গোল, ঠিক আছে, কিন্তু ওর বসার যে জায়গাটা এটা হচ্ছে ফ্ল্যাট, তাহলে ওকে তুমি কোথাও বসাতে পারবা। কিন্তু গোলতলি ফ্লাক্স যে, ওর হচ্ছে তলাও গোল, ওর কি বলতো, গোলতলি ফ্লাক্সের তুমি জিনিসটা দেখছো কেমন, গোলতলি ফ্লাক্সের কি বলতো, তলাটাও গোল থাকে,
কেমন, তলাটাও গোল থাকে। এখন বলতে পারো কেন গোলতলি ফ্লাক্সের তলা আপনি গোল লিখেছেন কেন? দেখো গোলতলি ফ্লাক্সের কী আছে বলো তো, তলাও গোল। এই যে দেখো, এটাকে বলা হয় রাউন্ড বটম, কি যেন, রাউন্ড বটম ফ্লাক্স আর কি, গোলতলি এর মানে রাউন্ড বটম, কেমন, ওর তলাটা হচ্ছে রাউন্ড বটম, ঠিক আছে, গোলতলি ফ্লাক্স। বিষয় বুঝতে পারছো? তাহলে তৈরির ক্ষেত্রে তাপ দেওয়ার প্রয়োজন হলে আমরা গোলতলি ফ্লাক্সটা কেন ইউজ করছি? তাপ দেওয়ার জন্য। এখন বলতে পারো কেন ভাই তাপ দিয়ে অনেক কিছু দিয়ে গোলতলি ফ্লাক্সে কেন দিচ্ছেন? ওর তলা গোল হওয়ায় তাপটা সমভাবে ছড়ায় যায়। যেমন দেখো তুমি ওয়াটার বাতে রাখছো, এদিকে পুরা তলা জুড়ে ওর কি হয়ে যাচ্ছে, তাপটা সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে। বিষয় বুঝছো? গোলতলি ফ্লাক্সে বলছে, গোলতলি ফ্লাক্সের সুবিধাটা কি, গোলতলি ফ্লাক্সকে তুমি যখন তাপ দিবা তাপটা কি হয়, সুন্দরভাবে ছড়িয়ে পড়ে, কেমন, সমভাবে ছড়িয়ে পড়ে। এটা কিন্তু গোলতলি ফ্লাক্স না। আমি আবার একটু বলছি, তোমার প্রমাণ দ্রবণ প্রস্তুত করা লাগছে ধরো 500 ml অথবা 1 লিটারে, তোমার বলে দিয়েছে, অথবা 250 ml অথবা 100 ml। তুমি একটা নির্দিষ্ট 50 ml বানাবা, একটা দ্রবণ প্রস্তুত করে এই যে দেখো আবার ঢাকনা দিয়ে তুমি আটকে রেখে দিবা। তখন তুমি ভলিউমেট্রিক ফ্লাক্সের হেল্প নিচ্ছ বা আয়তনিক ফ্লাক্সের হেল্প নিচ্ছ বা পরিমাপক ফ্লাক্সের হেল্প নিচ্ছ, নট সিলিন্ডার। কেমন, এটা হচ্ছে সিলিন্ডার, পরিমাপক সিলিন্ডার, সিলিন্ডার ও শেপটাই সিলিন্ডার, এটা হচ্ছে ফ্লাক্স। এখানে দ্রবণ বানিয়ে রাখবা। কিন্তু গোলতলি ফ্লাক্স মানে ও তলাও কি গোল, দেখতে একই রকম মনে হলো, আসলে তা না। এ দেখো এই তলাটা হচ্ছে কি বলতো, পুরা গোল। পুরা গোল হওয়ায় তাপ হচ্ছে ভালোভাবে তোমার উত্তপ্ত হয়, মানে সমভাবে ছড়িয়ে পড়তে পারে। তাহলে বলছে এটাকে গোলতলি ফ্লাক্সে তাপ দেওয়ার জন্য কয়টা পদ্ধতি আছে? 3টা পদ্ধতি আছে। ভাই ও তো তলা গোল, তলা গোল হলে জিনিসটা বসবে, ও তো তলা ফ্ল্যাট বলে ও ধরো এখানে বসে যাচ্ছে, বুঝো, ও তলা ফ্ল্যাট বলে ও এখানে বসে যাচ্ছে। গোলতলি ফ্লাক্সের তলাও হচ্ছে গোল, তাহলে ও এখানে বসবে এভাবে, ঝামেলা করবে। সেই জন্য এখানে কি রাখতে হবে, স্ট্যান্ড রাখতে হবে। তাহলে ওর সাথে কি রাখতে হবে, স্ট্যান্ড। স্ট্যান্ডের সাথে বলছে ক্ল্যাম্প দ্বারা, ক্ল্যাম্প মানে হচ্ছে যে ধরে রাখে, এটাকে বলে ক্ল্যাম্প। এই যে এ গিয়ে ধরে রেখেছে না, দেখো এটা হচ্ছে স্ট্যান্ড, এটা স্ট্যান্ড। এটাকে কি বলছে বলো তো, এই যে দেখো যে গিয়ে ওকে এই যে ধরে রেখেছে, এটাকে কি বলছে, ক্ল্যাম্প। মানে বুঝছো, এটা স্ট্যান্ড, তো স্ট্যান্ডের এই জায়গাটাকে কি বলছে, যে গিয়ে ওটাকে ধরে রাখছে, ওটাকে এমন করে ধরেছে, এটাকে কি বলছে, ক্ল্যাম্প। ক্ল্যাম্প, কেমন, এটাকে বলছে কি ক্ল্যাম্প, যে ওকে ধরেছে আর কি, কেমন ধরেছে। বলছে বুনসেন বার্নারে তাপ দেওয়ার জন্য আমি তার জালিতে বসাবো, কিন্তু ও তো ভালো বসবে না, সেই জন্য আমি কি করছি, একটা স্ট্যান্ড দিয়েছি। তুমি যখন বিকারকে গরম করবা বা কনিক্যাল ফ্লাস্ককে গরম করবা, আমরা ডিরেক্ট ত্রিপদীয় স্ট্যান্ডে তার জালির উপর বসিয়ে দিই, বা একে ডিরেক্ট ত্রিপদীয় স্ট্যান্ডে তার জালির উপর বসালে হবে না, সাথে আবার কি দিতে হবে বলো তো, স্ট্যান্ড দিতে হবে, কেমন, যেখানে ক্ল্যাম্প আছে। আর টেস্ট টিউব গরম করার সময় আশা করি এগুলো গরম করার পদ্ধতি এখন মনে থাকবে, ঠিক আছে। এটাকে গরম করার সময় তুমি জাস্ট হোল্ডার দিয়ে ধরবা 45 ডিগ্রি কোণে, নিজের বা সহপাঠীর চোখে না আসে এটা, তাহলে এই কাজটা করবা। অথবা বলছে তুই ফ্লাক্সটাকে আরেকটা কাজ করবা, এটাকে বলা হয় ওয়াটার বাথ। ওয়াটার বাথ মানে ধরো এখানে কোনো কেমিক্যাল রেখেছো, কিন্তু এগুলোকে ডিরেক্ট ফ্লেমের কন্টাক্টে আনা যায় না, কেমন, ডিরেক্ট ফ্লেমের অর্থাৎ আগুনের কন্টাক্টে আনা যায় না। তখন তুমি কি করছো, ওয়াটার বাথ। ওয়াটার বাথ মানে এখানে পানি আছে, গরম পানি, একটু দেখো এখানে গরম পানি আছে, এগুলো দেখে রাখা, কেমন, এগুলো দেখে রাখা। আমি ছোট ছোট কোয়েশ্চেন হয়তো দিব তোমাদের ফ্রাইডে বা শনিবার যে এক্সামটা আছে এখানে দিব, কেমন, শনিবার এক্সামে দিব। দেখো এখানে হচ্ছে তোমার গরম পানি আছে, এর মধ্যে এটাকে দিয়েছো গরম করার জন্য, তাহলে ওয়াটার বাথে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট স্ট্যান্ড দ্বারা তার জালির উপর বসিয়ে একে আমি বুনসেন বার্নারে গরম করছি, অথবা ওয়াটার বাথে। ওয়াটার বাথে সর্বোচ্চ টেম্পারেচার কত উঠে, বা এখানে পানি আছে, পানি থাকলে এটার টেম্পারেচার কত উঠবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বলছে ওয়াটার বাথে রেখে প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা যায়। সবসময় যে 100 লাগে তা না, কোনো বিক্রিয়া ধরো 60-70 হয়ে যাচ্ছে, তাহলে ওইটাকে আমি 60-70 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করব। কোনো বিক্রিয়া 40 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে হয়ে যাচ্ছে, কিন্তু ওকে ডিরেক্ট ফ্লেমে বসানো যাবে না, তাহলে আমি ওকে কিসে বসাবো, ওয়াটার বাথে বসাবো। এখন আরেকটাও কথা বলেছে, এটা আমরা গুণগত রসায়নে পড়বো, কেমন, এটাকে বলা হয় কি স্টিম পাতন। বলছে স্টিম পাতন প্রক্রিয়ায় এনিল জটিল মিশ্রণ থেকে বিশুদ্ধ রূপে এনিলকে পৃথক করা হয়। তাহলে এখানে কি আছে বলো তো, এখানে একটা গোলতলি ফ্লাক্স আছে, স্টিম পাতন আমরা পড়বো। যেমন ধরো আগের দিনের তোমার রাজারা যে ছিল, রাজা রানী, ওরা ধরো হচ্ছে শাওয়ার নিতে গেল, এর মানে গোসল করতে গেল, স্নান করতে গেল, হোয়াট এভার, ধরো ফুলের বিভিন্ন পাপড়ি রেখে দিল, এরকম অনেক সময় তোমার ওই যে সাবান বা বিভিন্ন কিছুর ইয়েতে দেখায় না, এর দেখায় না, স্টিম দিয়ে দিল, তাহলে কী হবে বলো তো, ফুলের নির্যাসটা স্টিমের সাথে এসে পুরা ঘরে ধরো ছড়িয়ে পড়লো, মানে বুঝছো,
স্টিম দিয়েছে, পানি না, মানে বাষ্পটা দিয়েছে, বিভিন্ন ফুলের পাপড়ি টাপড়ি আছে, এটার মধ্য দিয়ে এটা প্রবাহিত হতে দিছে। ফলে হয়েছে কি, পাপড়ির যে নির্যাসটা এটা কিসে এসে গেছে, স্টিমের সাথে এসে গেছে, তাহলে চারপাশে সুগন্ধাটা ছড়িয়ে পড়েছে। তোমরা গোলাপ জল নামে একটা প্রোডাক্ট আছে, এটা কখনো দেখেছো? এটা হচ্ছে তোমার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, ধর্মীয় অনুষ্ঠানে এটা মাঝে মধ্যে ইউজ করে, এটা বিরিয়ানিতে ইউজ করে। ফ্র্যাগনেন্সটা খুব ভালো, খুব সুন্দর একটা স্মেল আসে, কেমন খুব ভালো একটা স্মেল আসে, মানে চারপাশে হঠাৎ করে কয়েক ফোঁটা দিলে মনে হবে যে খুব মানে শান্ত একটা স্মেল আসে, খুব ভালো একটা স্মেল আসে। তো গোলাপ জল কেমনে প্রস্তুত করছে, ঠিক সেম। তোমার স্টিম বয়লার মানে যেখানে স্টিম উৎপন্ন হবে, এটা এদিকে আসবে, এসে ধরো নির্যাসটা নিয়ে ওইদিকে চলে যাবে, এদিকে যেতে যেতে এটাকে আবার কি করছে, এই অংশ হচ্ছে শীতক, এটা একটা কি বলতো শীতক, শীতক মানে এটাকে ঠান্ডা করছে। ধরো বাষ্পটা এদিকে আস্তে আস্তে স্টিমটা এদিক থেকে উৎপন্ন হয়েছে, এদিকে আসছে, এদিকে এসে নির্যাসটা নিয়ে এদিক দিয়ে চলে গেছে, এই যে এদিক থেকে আসছিল স্টিমটা এখানে উৎপন্ন করছে, করে এটা এখানে আসছে, এটাকে গরম করে এটার স্টিমে দ্রবীভূত করে নির্যাসটা নিয়ে ওইদিকে চলে গেছে, এখানেও জমা পড়ে গেছে। যেমন ধরো গোলাপ জল প্রস্তুতি, আমি কি বললাম জিনিসটাকে, কি বললাম, গোলাপ জল প্রস্তুতি। যেমন কেমন এটাকে বলা হয় স্টিম পাতন, আমরা গুণগত রসায়নে পড়ব। তো বলছে এই ক্ষেত্রে এইভাবেও এটাকে গরম করা যাচ্ছে, তাহলে তিনটা পদ্ধতিতে ওকে তাপ দেওয়া যাচ্ছে। এটা আমাদের লাগবে যে পরীক্ষা আসে তা না। তাহলে এবার দেখো পোর্সেলিন বাটি উত্তপ্তকরণ, কোনো কিছুকে গরম করা লাগছে, ধরো কোনো একটা থেকে পানি দূর করা লাগছে বা গরম করা লাগছে, তখন আমরা কিসে গরম করব, পোর্সেলিন বাটিতে। কেমন, আমরা কিসে গরম করব, পোর্সেলিন বাটিতে। পোর্সেলিন বাটি সিরামিকের তৈরি এবং সাদা বর্ণের হয়, এটা বর্ণটা ডিফার করে, কেউ ধরো এটাকে রং করে ভিন্ন করে দিল, এটাও তো হতে পারে। রাসায়নিক এরপর বলছে ব্যবহারের উদ্দেশ্য অনুসারে পোর্সেলিন বাটি ছোট বা বড় আকারের হয়। বড় আকারের পোর্সেলিন বেসিন বা বাটি কোনো দ্রবণকে গাঢ়ীকরণে, যেমন অ্যাকোয়ারেজিয়া বা কি রাজম্ল, তোমরা রাজম্ল শুনেছো না, অ্যাকোয়ারেজিয়া যেটা হচ্ছে গোল্ড বা প্লাটিনাম, এগুলাকে দ্রবীভূত করার জন্য ব্যবহার করা হয়। এটাকে কি বলে, এই সংকেতটা এমসিকিউর জন্য লাগবে, অ্যাকোয়ারেজিয়া। কেমন, এটাকে বলছে কি বলতো, রাজম্ল। রাজম্লের মধ্যে কে আছে দেখো তো, নাইট্রিক অ্যাসিড আছে, আর কে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এদের অনুপাত কত দেখো, ভুল করবা না, 1:3, এর মানে 1 মোল হলো, এটা 3 মোল। তাহলে দেখো এর কাছে 3 আছে, দেখো ওর জীবনে 3 আছে, তাহলে ওকে আর 3 দিবে না, ওকে কত দিয়েছ, 1। দেখো এটা কত, 1:3 মোল অনুপাতে বলেছে, কত, 1 মোল নাইট্রিক অ্যাসিড, 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওর 3 আছে, ওরা আর 3 দিবে না, এটা হচ্ছে 1 মোল, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিবা বলো তো কি, 3 মোল। তো বলছে বস্তু দ্রবণ তৈরি করতে, এরপর গাড়িকরণে গ্লাস রড বা টেফলন রড দিয়ে এখানে ধরো আমি নাড়ছি, আর এটাকে কি করছি, পানিটাকে ধরো বের করে দিচ্ছি। এরপর ধরো গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস, ঠিক আছে, ভর ভিত্তিক, আমি কোনো কিছুর ধরো ভর বের করব, ঠিক আছে, তাহলে পোর্সেলিন বাটিতে এটাকে কী করছি বলো তো, গরম করছি। কেমন, বস্তু শুষ্ক কোনো, এরপর বলছে এভাবেও করতে পারি, তার জালির উপর এটা বসিয়ে পোর্সেলিন বাটিতে, অথবা আরেকটা আছে, এই যে দেখো স্ট্যান্ড দিয়ে ত্রিভুজাকার ওর একটা ধারক আছে, এর উপর পোর্সেলিন বাটিটা বসিয়ে দিলাম, একটা হচ্ছে ডিরেক্ট তার জালির উপর বসাবো, অথবা হচ্ছে কি করতে পারি বলো তো, বুনসেন বার্নারের এভাবে ওর একটা ধারকের উপর বা ওর তার জালির দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজ আকৃতির পোর্সেলিন ধারকের উপর পোর্সেলিন বাটিকে রেখে বুনসেন বার্নার দ্বারা উত্তপ্ত করা হয়। প্রথম ক্ষেত্রে ত্রিপটি স্ট্যান্ড, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা একটা কি ব্যবহার করা হচ্ছে, রিংয়ের মতো ব্যবহার করা হচ্ছে। কেমন, তো এটাই বলেছে, প্রথমে এটা ট্রাইপডে উত্তপ্ত করছে ত্রিপডি স্ট্যান্ডে, আর দ্বিতীয়টা এখানে বুনসেন বার্নারে পোর্সেলিন বাটির বস্তুকে উত্তপ্ত করছে একটা ধারকের উপর। এবার দেখো রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে কোনটি ব্যবহৃত হয়, কি বলছে একটু দেখো তো, রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে কোনটি ব্যবহৃত হয়, মানে বুঝো নাই, আমার এখানে তো এখন নেই। ধরো আমরা বিভিন্ন ভিটামিন যখন কিনে আনি, বা বিভিন্ন রকম ওষুধ ট্যাবলেট কতগুলো কিনে আনো না, 30 দিন ডেলি একটা করে খাও, কেমন জিঙ্ক দেয় বিভিন্ন, কেমন ওগুলোর মধ্যে একটা কি দিয়ে দেয় বলো তো, একটা ব্যাগ দিয়ে দেয়, এখানে কি থাকে, সিলিকা কি করে, যদি এখানে আর্দ্রতা ঢুকে থাকে, আর্দ্রতাকে নিচে টেনে নেয়, ফলে ওষুধের গুণগত মান নষ্ট হয় না, ওষুধটা ভিজে যায় না, বা ওষুধটা পানিটা অ্যাবজর্ব করে না, বিষয় বুঝছো? তো বলছে রাসায়নিক পদার্থকে তুমি কি রাখবা, শুকনো রাখবা, তাহলে তুমি কি ইউজ করবা, তুমি যেটা ইউজ করবা এটাকে বলা হয় কি বলো তো, ডেসিকেটর পরীক্ষায় আসতে পারে। তাহলে সবাই একটু লিখো তো, রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে কোনটি ব্যবহৃত হয়, ডেসিকেটর। ইংলিশ ভার্সন যারা আছে এটাকে কি বলছে, ডেসিকেটর।
কেমন কোনো একটা নমুনাকে শুকনো রাখতে চাইছো, তুমি কাকে ইউজ করবা? ডেসিকেটর ইউজ করবা। ডেসিকেটরের গঠন একটু লিখো, তাহলে রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে কোনটি ব্যবহৃত হয়, কোন যন্ত্রটা ব্যবহৃত হয়? ডেসিকেটর ব্যবহৃত হয়। কেমন? ডেসিকেটর ব্যবহৃত হয়। তো ডেসিকেটর কি একটু দেখো, ডেসিকেটরটা দেখতে এরকম, একটা বাটি শেপ আঁকলাম, কেমন একটা বাটি শেপ আঁকলাম। দেখো এটা দিয়ে দিলাম ওর হচ্ছে কি বলতো ঢাকনা, এটা দিয়ে দিলাম কি ওর ঢাকনা। দেখো এটা দিয়ে দিলাম কি ওর ঢাকনা, ধরো ঢাকনা, কেমন? এটা ধরো ঢাকনা। ওর মধ্যে দুইটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে। তাহলে নিচের ভাগ টিফিন বক্সের মতো, উপরের একটা ভাগ। এটাতে দেখবা ছোট ছোট করে তোমার কি আছে, ছিদ্র আছে, এই দেখো ছিদ্র আছে। এগুলোতে স্যাম্পল রাখবো, কেমন? স্যাম্পল রাখবো। আর নিচেরটাতে কিছু কেমিক্যাল রাখবো। নিচেরটাই যে কেমিক্যাল রাখবো এটাকে বলা হয় ডেসিকেটিং এজেন্ট। এটাকে কি বলা হয়? ডেসিকেটিং এজেন্ট। এর মানে কি? ড্রাইং এজেন্ট। ডেসিকেটিং এজেন্ট মানে কি বলতো? ড্রাইং এজেন্ট। ড্রাইং এজেন্ট মানে কি বলতো? শুষ্ককারক পদার্থ। ড্রাইং এজেন্ট এর মানে যাতে স্যাম্পলটা শুষ্ক থাকে, কোনো তো কেমিক্যাল দিতে হবে, পুরোটার নাম হচ্ছে ডেসিকেটর। এখানে একটা এজেন্ট দিয়ে এখানে কিছু রাসায়নিক ইউজ করি, এদেরকে বলা হয় ড্রাইং এজেন্ট। এদেরকে বলা হচ্ছে কি বলতো? তোমার শুষ্ককারক বা ডেসিকেটিং এজেন্ট। কি বলা হচ্ছে বলতো? শুষ্ককারক, এটা শুষ্ক করবে। যেমন কে এক্সাম্পল আমি লিখে দিই, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, কেমন? যেমন ধরো ম্যাগনেসিয়াম সালফেট, যেমন ধরো পটাশিয়াম ক্লোরাইড, যেমন হতে পারে P2O5, কেমন? সালফিউরিক অ্যাসিডও কিন্তু ডেসিকেটর হিসেবে কাজ করে। এরকম অনেক, এরকম আরও কি আছে বলো তো? অনেক। এরা কি করবে? তুমি উপরে রাখবা হচ্ছে স্যাম্পল। উপরে কাকে রাখবা? স্যাম্পলকে রাখবা। ধরো এরপর কি সিলিকার কথা তো বললামই না। কি বলো তো? আমরা সবচেয়ে বেশি দেখি কাকে? সিলিকা। ঠিক আছে, সিলিকার চেয়ে বেশি কাজের কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে কি রাখবা? এখানে রাখবা হচ্ছে নমুনা। এখানে কি রাখবা? দেখো এখানে কি রাখবা? এখানে কি রাখবা? স্যাম্পল। তাহলে এটা টিফিন বক্সের মতো একটু লিখে রাখো, ডেসিকেটরের টিফিন বক্সের মতো কয়টা ভাগ আছে? দুইটা। উপরেরটা আমি রাখবো স্যাম্পল, কেমন? এর মানে যে নমুনাটা আমি রাখতে চাইছি, যে কেমিক্যালটা আমি রাখতে চাইছি, কেমন? আর নিচে রাখবো হচ্ছে এজেন্ট। এজেন্টের কাজ কি? এর ভিতর যদি জলীয় বাষ্প ঢুকে থাকে, বাতাসে নিঃসন্দেহে জলীয় বাষ্প আছে, এজেন্ট কী করবে? ওই পানিটাকে খাই ফেলবে। ও কী করবে? ওই পানিটাকে অ্যাবজর্ব করে ফেলবে। ফলে এই স্যাম্পল নষ্ট হবে না। আর বিষয় বুঝছো? এই স্যাম্পল কী হবে না বলো তো? আর নষ্ট হবে না। তাহলে ডেসিকেটিং এজেন্ট বা ড্রাইং এজেন্টের কাজ কি? ওরা কী করে ফেলবে? ওরা কী করবে? দেখো ডেসিকেটিং এজেন্ট বা ড্রাইং এজেন্টের কাজ কি? পরিবেশ থেকে বা বায়ু হতে জলীয় বাষ্প শোষণ করে। এরা কি করবে? পরিবেশ হতে বা বায়ু হতে জলীয় বাষ্প শোষণ করবে। বুঝো নাই অনেকে? তাহলে তোমার মাথায় সেট করার দায়িত্ব যেহেতু আমার, আমি আর একটু দেখাই। আগে লিখো এটুক। তাহলে এরা কি করবে বলো তো? ডেসিকেটিং এজেন্ট এখানে বায়ুতে জলীয় বাষ্প যেগুলো আছে ওইটা নিয়ে নিবে। ওইগুলো নিয়ে নিলে ও একসময় কিন্তু মরে যাবে, ও একসময় স্প্যান্ড হয়ে যাবে, ও একসময় ব্যয় হয়ে যাবে, ও একসময় ডেথ হয়ে যাবে। তখন আমরা কি করব? ওইরে ফেলে নতুন ডেসিকেটিং এজেন্ট দেবো। হ্যাঁ, ওকে যখন ফেলবো, ওকে ডিরেক্ট ফেলার দরকার নেই। ওর সমস্যা কী হয়েছে? পানিটাকে অ্যাবজর্ভ করেছে, তাহলে ওকে আমরা হিট দিব। ও হিট দিলে দেখবা মরে গেছে কিনা, বা স্পেন্ড হয়েছে কিনা, বা ব্যয় হয়ে গেছে কিনা, অর্থাৎ ওর যে কার্যকারিতা এটা হারিয়ে ফেলেছে কিনা তুমি বুঝবা কেমনে? ওর বর্ণ দেখে বুঝতে পারো। বুঝছো? জলীয় বাষ্প শোষণ করতে করতে একসময় তো ও কার্যকারিতা হারিয়ে ফেলবে। তখন বলছে ভাই ওরা একটু গরম কর, ওর থেকে পানিটা বাইর করে দে, ওরা আবার তুই ইউজ করতে পারবি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, ওরা আবার একটু গরম করে দেয়, ওর পানিটাকে বাইর করে দেয়, তুই ওকে আবার ইউজ করতে পারবি ডেসিকেটিং এজেন্টটাকে। বিষয় বুঝতে পারছো? তাহলে ডেসিকেটিং এজেন্ট কি? যারা পরিবেশ হতে, এর মানে এটা হচ্ছে পরিবেশ, অথবা এখানে যে বায়ুটা আছে, পরিবেশ মানে এখানে বায়ু আছে, বায়ু হতেও কী করছে? জলীয় বাষ্পটাকে শোষণ করছে। এটুকু বুঝলে একটু ওয়াই বলো, এটুকু বুঝলে একটু ওয়াই বলো। ঠিক আছে,
স্যার আপনার ক্লাস হায়ার ম্যাথ ক্লাসের রুটিনের সাথে পড়ায় কে ক্লাসে? ওকে ওকে, তাহলে আমরা একটু দেখি। ওকে কেমন, এবার আমি তোমাদের একটু ডেসিকেটেডটা দেখাই যাতে তুমি আরও ভালো বুঝো। ডেসিকেটর, ওকে তুমি এই ভিডিওটা দেখলে বুঝে যাবে, ডেসিকেটর একদম তোমার মাথায় সেট হয়ে যাবে। যত একটু অ্যাড দেখাচ্ছে, দেখো ডেসিকেটরটা কি একটা টিফিন বক্সের মতো, দেখো কেমন, এর নিচে একটা পার্ট, এটার উপরে একটা পার্ট। নিচের পার্টে তুমি দেখছো এখানে কিছু কেমিক্যাল দেওয়া আছে, এইটাকে কি বলা হচ্ছে ডেসিকেটিং এজেন্ট বা শুষ্ককারক। এখানে দেখতে পাচ্ছ এটার কালার ভিন্ন। ভাই ও যখন খরচ হয়ে গেছে, ও যখন বায়ুর জলীয় বাষ্প টানতে টানতে হয়ে গেছে, বলছে ওর রঙটা এরকম হয়েছে, তখন ওর রঙটা কি হয়েছে এরকম হয়েছে। এখানে উপরেরটা হচ্ছে ডাকনা, ডাকনাটা হচ্ছে এয়ার টাইট, মানে নতুন করে এয়ার যাতে না ঢোকে। প্রতিবারই যদি এয়ার ঢুকতে থাকে তো ও তো কাজ করতে করতে শেষ হয়ে যাবে, বিষয় বুঝছো? তাহলে এটা কি, মানে সবসময় যদি ওপেনই রেখে দাও তাহলে তো সবার আগে ওর আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, কেমন লাইফ সাইকেল শেষ হয়ে যাবে। কালার ডিফারেন্ট বলছে, এটা তাহলে খরচ হয়েছে, তো এটাকে চেঞ্জ করা লাগবে। দেখো এটা খুলছে, একটু মানে ভালোই আটকে থাকে আর কি, তাই এমনি বলছে স্লাইড করে এটাকে ধীরে ধীরে এরপর খুলতে। ডেসিকেটর লাগে না তো এখানে, সেজন্য রাখি নেই, বাকিগুলো রেখেছি। ডেসিকেটর আসলে লাগছে না, ব্রাঞ্চও লাগে না অফলাইনে, আর এটার দামও আছে। তো দাম মানে কত, লাস্ট একটা দেখেছি মনে হয় 4,500 5,000 টাকা চেয়েছে। এটা হচ্ছে কি ধরো স্যাম্পল, দেখছো এখানে একটা কি আছে বলো তো, এটা দিয়ে বুঝেছে ওর হাতের ময়েশ্চারটাও যাতে না লাগে, এটার জন্য মানে চাইলে টিস্যু ইয়ে করতে পারবে। তাহলে এখানে স্যাম্পলটা রেখেছো, ও ঢাকনাটা এখন আটকে দিবে, ঢাকনাটা এখন আটকে দেবে। এখন বলো, ও যে ঢাকনাটা আটকাচ্ছে এখানে কি কোনো বায়ু আছে নাকি নেই? এখানে কি বায়ু আছে নাকি নেই? আছে। তাহলে বায়ুতে জলীয় বাষ্প আছে, বায়ুতে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর্গন আছে, আরও কিছু নিষ্ক্রিয়, প্লাস কি আছে বলো তো, জলীয় বাষ্প আছে। ওর কাজ হচ্ছে কি বলো তো, এই জলীয় বাষ্পটাকে অ্যাবজর্ভ করে ফেলা। ওর কাজ কি, ওই জলীয় বাষ্পটাকে অ্যাবজর্ভ করে ফেলা। আশা করি বুঝতে পারছো। এখানে যে আমরা কেমিক্যাল দিচ্ছি ওর কাজ কি, জলীয় বাষ্প। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড তোমরা এসএসসিতে পড়েছো, ও কী করে বলো তো, জলীয় বাষ্প যা আছে নিয়ে নেয়, কিন্তু একটা ক্যালসিয়াম ক্লোরাইড কয়টা পানি নেই, 6টা পানি নেই। ম্যাগনেসিয়াম সালফেট কয়টা নেই, 7টা নেই। মনে আছে ওই যে পানি যোজন বিক্রিয়া পড়েছিলা এসএসসিতে, পড়েছো কেমন, মনে আছে সবার আশা করি, ঠিক আছে? তো তো দেখো, তো ডেসিকেটরকে আমরা বুঝতে পারছি। তাহলে বলছে রাসায়নিক পদার্থকে শুকনো রাখার জন্য বা শুষ্ক রাখার জন্য কোনটি ব্যবহৃত হয়, ডেসিকেটর। কেমন, কি ব্যবহৃত হয়, ডেসিকেটর। তো ওয়াটার বাথ, ওয়াটার বাথ মানে হলো পানিকে উত্তপ্ত করে ধরো একটা গামলাতে রেখেছো বা কিছুতে রেখেছো, এটাকে বলছে কি ওয়াটার বাথ। ওয়াটার বাথ নাম দেখলে বুঝবা, বাথ মানে কি গোসল স্নান এটা, তাই না? তাহলে আমরা একটা বালতিতে ধরো গরম পানি রেখেছি, ওর মধ্যে বালতি বলছি, এটা বালতিটা না রেখে তুমি যে কোনো কিছুতে রাখতে পারবো, ঠিক আছে, গোলাকার ধরে, এর উপর তুমি ধীরে ধীরে ওকে তাপ দিবা। ব্যবহৃত হয় উদ্বায়ী জৈব যৌগ প্রস্তুতির বেলায়। ওয়াটার বাথকে কি বলা হয়, পানিগাহ বলা হয়। তাহলে বলছে রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য কাকে ব্যবহার করা হয়, ডেসিকেটর বা বেকওয়াম ডেসিকেটর। অর্থাৎ মডার্ন ডেসিকেটরগুলোতে এখানে একটা বেকওয়াম ক্রিয়েট করতে পারে, এরকম একটা সেট আপ থাকে, মানে বুঝছো, বেকওয়াম পাম্প আর কি, মানে সহজ কথা ভিতরের বায়ুটা বের করে নিয়ে আসার জন্য, যাতে ঝামেলা আরও কম হয়।
ঠিক আছে, তাহলে বলছে ডেসিকেটর অথবা কি ব্যবহার করা হয়, ভ্যাকুয়াম ডেসিকেটর। ডেসিকেটরের ভেতরে শুষ্ককারক পদার্থ কাকে রাখা হয়, এটা বুয়েট 19-এ আসছে, CU 19-এ আসছে। কাকে রাখা হয়, ক্যালসিয়াম ক্লোরাইড। তুমি কাকে রাখতে পারবা, সিলিকাকে। তুমি আরও কাকে রাখতে পারবা, P2O5, আরও কাকে রাখবে, ম্যাগনেসিয়াম, আরও কাকে রাখতে পারবা, সালফিউরিক অ্যাসিড। কিন্তু এ খুব ভালো সিলিকা থেকে। সিলিকা আমরা নর্মালি ওষুধে কাকে দেখি, সিলিকা, বা বিভিন্ন ক্ষেত্রে সিলিকা বেশি দেখি, বাট ক্যালসিয়াম ক্লোরাইড আরও ভালো কিন্তু। তো দেখো এখন আমরা দুই রকম পদার্থ নিয়ে জানবো, একটা হচ্ছে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, আর একটা হচ্ছে নিরোধক পদার্থ বা ডিহাইড্রেটিং এজেন্ট। দুইটার একটু বেসিক ডিফারেন্স আছে। দেখো শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট দুইটার পার্থক্য আছে। এটাও পানি টেনে নেই, এটাও পানি নেই, পানি টেনে নেই, বুঝছো? এটাও পানি টেনে নেই, এটাও পানি টেনে নেই। কিন্তু এটা পানি টানছে কই থেকে বলো তো, পরিবেশ থেকে। মানে বুঝো নাই, এ পানি টানছে কই থেকে? ধরো তুমি এখানে একটা সিস্টেম রেখেছো, কেমন, এখানে একটা বিকার রেখেছো, বিকার রেখেছো, এ পানি টানছে কই থেকে? বা এর চারপাশে যে জলীয় বাষ্প বায়ুর মধ্যে আছে, বায়ুর মধ্যেও তো পানি আছে, ওই পানিটাকে ও নিচ্ছে, শুষ্ককারক। এ কি করে, এ বলতেছে ভাই আমি যৌগ থেকে পানি বের করে ফেলবো, এই রীতিমতো ডাকাতি। এ করছে কি বলতো, চারপাশের পরিবেশ থেকে নিচ্ছে। আর নিরোধক যে আছে বা ডিহাইড্রেটিং এজেন্ট, ও একদম কোনো যৌগের গায়ের ভিতরে পানি আছে, ওই পানিটাও বাইর করে নিয়ে আসে। এই কি করে, যৌগ থেকে পানি অপসারণ করে। আর এই ভাই যৌগ থেকে করে না, এ কই থেকে করে বলতো, এ যার পানি আছে ওই পানি বাইর করবে, করবে নিরোধক, কেমন, যৌগ থেকে পানি বের করে। আর এই কি করে বলতো, রাসায়নিক পদার্থ না, রাসায়নিক পদার্থের চারপাশে পরিবেশে বায়ুতে যে জলীয় বাষ্প আছে ও ওইটাকে বের করে ফেলে। ঠিক আছে, একটু দেখো বলছে কি, একটু সবাই লিখবা, শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট কি, যেসব রাসায়নিক পদার্থ এদের চারপাশের পরিবেশ থেকে জলীয় বাষ্পকে শোষণ করে পরিবেশে থাকা গ্যাসীয় পদার্থকে বা কঠিন পদার্থকে আর্দ্রতা বা জলীয় বাষ্প মুক্ত রাখে, এদেরকে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট বলে। কেমন, তোমাকে বলছে কই থেকে, এদের চারপাশের পরিবেশ থেকে জলীয় বাষ্পকে শোষণ করে। বুঝতে পারছো? তুমি ধরো এখানে একটা স্যাম্পল রেখেছো, ও কি স্যাম্পল থেকে পানি নিবে না, বলছো ও চারপাশের যে বায়ু আছে, বায়ুর ভিতরে যে পানি আছে ও এই পানিটাকে নিবে। ডেসিকেটর হলে, নিরোধক হলে বা ডিহাইড্রেটিং এজেন্ট হলে, যে দেখো ডিহাইড্রেটিং এজেন্ট আর এটা হচ্ছে ড্রাইং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট হলে ও যৌগের ভিতর থেকে পানিকে বের করে ফেলবে, যৌগের ভিতর থেকে পানিকে বের করে ফেলবে। ঠিক আছে, তাহলে শুষ্ককারক পদার্থকে কি বলা হয়, ডেসিকেটিং এজেন্টও বলা হয়, ড্রাইং এজেন্ট অথবা ডেসিকেটিং এজেন্ট। ঠিক আছে, যেমন কাকে ব্যবহার করা হয়, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড মানে ওর মধ্যে পানি নেই, এটা এমসিকিউর জন্য পড়তে হবে, আর এগুলো ক নাম্বারের জন্য পড়তে হবে। শুষ্ককারক পদার্থ বা ড্রাইং এজেন্ট কি, আর একটা নিরোধক পদার্থ বা ডিহাইড্রেটিং এজেন্ট কি। তোমাকে যদি দুইটার পার্থক্য বলে, এটাও পানি বের করে, এটাও পানি বের করে, কিন্তু এটা ভাই যৌগের মধ্যে হাত দেয় না, এটা চারপাশে যে পানিটা বায়ুতে আছে ওইটাকেও শোষণ করছে। আর এটা কি করছে বলতো, যৌগের ভিতরে যে পানি আছে ও একদম ডাকাতি, যৌগের ভিতর কারো গায়ে পানি থাকলে ও পানিটাকে বাইর করে ফেলবে। বিষয় বুঝছো, কারো পানি থাকলে পানি বাইর করে ফেলবে। তাহলে দেখো ম্যাগনেসিয়াম সালফেট, সাদা দানাদার P2O5, সিলিকা, এগুলো হচ্ছে কি বলতো শুষ্ককারক। কেমন, সালফিউরিক অ্যাসিডকেও বলছে শুষ্ককারক, এটা হচ্ছে তরল শুষ্ককারক সালফিউরিক অ্যাসিড। তো এইটা দেখে অনেকের ভয় লাগতে পারে। দেখো এটা বলছে আর্দ্রবায়ু। আর্দ্রবায়ু কেন, বায়ুতে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর্গন আছে, অনেক উপাদান আছে, আরও অনেক উপাদান আছে। এত কিছু না লিখে এখানে লিখছে কি, জলীয় বাষ্প। 6টা কেন লিখছে, আসলে অনেকগুলো আছে, 6টা লিখছে এর কারণ ক্যালসিয়াম ক্লোরাইড কয়টা করে পানি অণু খায় ওর ক্যালাস গঠনের জন্য, ও নেওয়ার সময় কয়টা নেয় বলো তো, 6টা করে নেয়। সেই জন্য বলছে এখানে তো এন সংখ্যক আছে, 6n ওর সাথে মিলানোর জন্য, ও একটাই খায় কয়টা বলো তো, 6টা। তাহলে এন সংখ্যক এসে এন মানে প্রত্যেকটা 6টা খায়, তাহলে এন সংখ্যক লাগবে আর কি, মানে এন মানে যে কোনো, ধরো এখানে অনেক আছে, অনেক আছে, এ বুঝেছে এন, 6টা দেখানো দিয়েছে বোঝানোর জন্য যে ভাই এ খাই 6টা করে। তাহলে দেখো বায়ুতে নাইট্রোজেন আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আছে, জলীয় বাষ্প আছে নাকি নেই, আছে। কেমন, এন সংখ্যক 6 দিছে যাতে 6টাকে এটা বোঝানো যায়। তাহলে এটাকে কি বলে, বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওকে আমরা বলছি আর্দ্রবায়ু। কেমন, ওকে আমরা বলছি আর্দ্রবায়ু। আর জলীয় বাষ্পটা ও নিয়ে নিছে, তাহলে এখন বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কেমন, আর্গন, এইসব উপাদান আছে কিন্তু কোনো জলীয় বাষ্প নেই, তখন এটাকে আমরা বলছি ড্রাই এয়ার বা কি, শুষ্ক বায়ু। ঠিক আছে, তাহলে জলীয় বাষ্পকে নিছে, ক্যালসিয়াম ক্লোরাইড খাই ফেলছে। ক্যালসিয়াম ক্লোরাইড কয়টা করে খাইছে, 6টা করে খাইছে, কিন্তু এখানে তো আরও আছে, সেই জন্য সামনে একটা এন দিয়ে দিছে। আবার P2O5 হলে ও খেয়ে কিসে পরিণত হয় দেখো তো, HPO3-তে। P2O5 খেয়ে কিসে পরিণত হয়, HPO3-তে, যদি P2O5 দাও। কেমন, যদি P2O5 দাও তাহলে ওইটা
কিসে পরিণত হবে? HPO3 তে। ওকে, হয়েছে মনে হয়। এবার দেখো নিরোধক কি করছে। তোমরা জানো নিরোধক সালফিউরিক অ্যাসিড যেমন নিরোধক, তোমরা জানো চিনির মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দাও কি হবে? চিনির সংকেত আমি লিখলাম, ধরো সুক্রোজ C12H22O11, কেমন? এটা হচ্ছে কি সুক্রোজ, চিনি। নর্মালি ওকে আমরা কি বলি? চিনি, কেমন? এর মধ্যে তুমি কি দিয়ে দিয়েছো? ধরো সালফিউরিক অ্যাসিড দিয়েছো। সালফিউরিক অ্যাসিড কি করবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড কয়েক ফোঁটা পড়লে চিনি কি হয়? চিনি কি হয় জানো? চিনি কি হয়? তোমাদের আমি এর আগে একদিন বলেছিলাম, সেলুলোজ কাঠও কালো হয়ে যায়, সাথে চিনিও কি হয়ে যায় বলো তো? কাঠে পড়লে কাঠের গঠন উপাদান সেলুলোজ, সেলুলোজ থেকেও পানি বের করে। চিনির মধ্যে পড়লে ভাই চিনির ভিতর পানি আছে নাকি নাই? আছে। দেখো একটা পানিতে কি লাগে? একটা পানিতে কি লাগে বলো তো? দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। একটা অক্সিজেন থাকলে তার দ্বিগুণ হাইড্রোজেন, তাহলে 11টা অক্সিজেন আছে, তার দ্বিগুণ হাইড্রোজেন, মানে 22টা কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে এখানে কি আছে? 11 অণু পানি, 11 অণু পানি। তাহলে সালফিউরিক অ্যাসিড কী করবে বলো তো? এই পানিটাকে বের করে ফেলবে। মানে বুঝো নাই, আমি বুঝাতে পারিনি। হাইড্রোজেন, অক্সিজেন যদি একটা থাকে, হাইড্রোজেন কয়টা? দুইটা, কারণ একটা পানিতে কি একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন। তাহলে 5টা অক্সিজেন থাকলে 10টা হাইড্রোজেন, 10টা অক্সিজেন থাকলে 20টা হাইড্রোজেন, 11টা অক্সিজেন আছে, তাহলে হাইড্রোজেন কত? এর দ্বিগুণ, এর মানে কত? 22টা। তাহলে এখানে কি পাবা বলো তো? 12টা কার্বন আর পানি 11টা বের করে ফেলবে। পানি 11টা বের করে সালফিউরিক অ্যাসিড এটা নিয়ে হাইড্রেটেড সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে কার্বন যেহেতু হয়েছে, চিনি ছিল সাদা, ও হয়ে গেছে কি? কালো। ও হয়ে গেছে কি বলো তো? কালো। ঠিক আছে। এবার ইথানলের এই বিক্রিয়াটা তোমরা এসএসসিতে পড়েছো, আবার এইচএসসিতে জৈব রসায়নে খুব সুন্দরভাবে দেখবে তোমরা। ওই যে মান্ডেলটা নিয়ে নাও, দেখবে জৈব রসায়নে খুব সুন্দরভাবে তোমাদেরকে এটা পড়াবো। অনেক গল্প বলে এই জিনিসটা পড়াবো, মেকানিজম সহ পড়াবো, কেমন? অফলাইনে মেকানিজম দেখিয়েছে, এখানে মেকানিজম দেখাচ্ছি না, কারণ এটা এখন দরকার নাই। ঠিক আছে। দেখো অফলাইনে তাও ফার্স্ট ইয়ারে পড়ানোর সময় ওদেরকে একটু মেকানিজম দেখাইছি, একজন কোয়েশ্চেন করছে তো এই সময় এমনি দরকার নেই। দেখো এখানে সালফিউরিক অ্যাসিড দিলে সালফিউরিক অ্যাসিড কী হয় বলো তো? পানি খেকো। সালফিউরিক অ্যাসিড কী করে? পানি ছিনিয়ে নেয়। ও পানি কী করে? ডাকাতি করে, অন্যের ভিতর থেকে, গায়ের ভিতর থেকে পানি বের করে ফেলে। সালফিউরিক অ্যাসিড পানির জন্য পাগল। তাহলে ও কী করবে দেখো তো? একটা পানির জন্য একটা ওয়েস লাগে, এই কার্বন থেকে ওয়েস নিবে, এই কার্বন থেকে এইচ নিল। তাহলে এই কার্বন থেকে হাইড্রোজেন ছিল 3টা, এখন কি হয়ে গেছে? একটা কমে গেছে, এখানে ওয়েস কমে গেছে। তাহলে ওর একটা হাত ফাঁকা হবে নাকি? হবে না। CH3 ছিল, দেখো এটা এসএসসিতে পড়েছো, CH3 ছিল, এখন হয়ে গেছে কত? CH2। আগে একটা বন্ধন ছিল এই CH2 এর সাথে, কারণ এই কার্বন থেকে ওয়েস চলে গেছে, এখন কি হবে? দ্বিবন্ধন হবে। তাহলে আমরা কি পাবো? ইথানল থেকে ইথিন, 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কেমন? একে বেশি দিলে কি পাওয়া যায়? এই কন্ডিশনগুলো নিয়ে আমরা পরে পড়বো। ইথিনও পেতে পারি আমরা, ইথারও পেতে পারি, এই যে তোমাদের এখানে বলেছে, যেমন এখন অ্যাসিড বেশি ছিল। ঠিক আছে। তো এই আমরা কি পেয়েছি বলো তো? ইথিন পেয়েছি। আমরা কি পেয়েছি? ইথিন। বলছে সালফিউরিক অ্যাসিড P2O5, এরা ভাই পরিবেশ থেকেও পানি নেই, সেই জন্য এদেরকে বলছে শুষ্ককারক। এরা আবার যৌগের ভিতর থেকেও পানি বের করে, সেই জন্য এদেরকে বলছে কি? নিরোধক। একটু সবাই লিখে রাখো। বলছে সালফিউরিক অ্যাসিড ও পরিবেশ থেকে পানি বাইর করে, বলছে হ্যাঁ বাইর করে, তাহলে ও শুষ্ককারক। P2O5 পরিবেশের পানি শোষণ করে, শোষণ করে পরিবেশের যোগের ভিতর থেকে না, পরিবেশের, তাহলে বলছে শুষ্ক। আবার বলতেছে কি? এরা আবার যোগের ভিতর থেকেও পানিকে বের করে নিয়ে আসে। খুব কমন বিক্রিয়া P2O5 এই যৌগ থেকে ইথানোয়িক অ্যাসিডের অ্যানহাইড্রেট তৈরি করছে, বিক্রিয়াটা লাগবে না। ঠিক আছে। তাহলে ও কি করছে? যৌগের ভিতর থেকেও, গায়ের ভিতর থেকে, যৌগের গায়ের ভিতরে পানি লুকাইছিল, এই যে দেখো, এটা হচ্ছে পরিবেশের পানি না, যৌগের গায়ের ভিতর পানি লুকাইছিল, ও ওই পানি বের করে ফেলছে। ঠিক আছে। কোনো যোগে যেমন ওই যে যেসব ক্যালাস আছে, ওদের পানিও যদি বের করা সম্ভব হয়, ওরা বের করে ফেলবে। যেখানে যেখানে পানি আছে ওরা কি করে ফেলতে পারে বলো তো? পানি বের করে ফেলতে পারে। নিরোধক। সব সময় যে এক নিয়ে নিরোধক কাজ করে ব্যাপারটা এরকম না। নিরোধক সবাই যে মানে সবসময় বিভিন্ন যোগে কাজ করতে পারে ব্যাপারটা কিন্তু তাও না। যাই হোক, এমনি মেন কথা হচ্ছে ওরা কী করে বলো তো? যৌগ মধ্যস্থ যে, অনুমধ্যস্থ যে পানি আছে, এটারও ও বাইর করে ফেলতে পারে। এইটুক বুঝছো? বুঝলে একটু ওয়াই বলবা, এইটুক বুঝছো কিনা দেখো। এটুক বুঝছো কিনা একটু দেখো। হ্যাঁ, কেমন? ইথেন ওয়াটার, হ্যাঁ চিনি কালো হয়ে যাবে। গুড। জি স্যার, ক্লিয়ার। ইথেন ওয়াটার, ওকে গুড। কেমন? তাহলে আমরা কয়টা শব্দ পড়লাম? আমরা একটা পড়লাম নিরোধক। দেখো এখানে একটা বাংলাও করেছে,
নির্যোগ উদক এর মানে নির্গত পানি, ওরা একদম যোগের মধ্যে পানি বের করে ফেলে, যোগের ভিতর থেকে পানি বের করে ফেলে। আরেকটা আমরা পড়েছি কি বলতো, ডেসিকেটর বা শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট। শুষ্ককারক হচ্ছে বা ও যোগের ভিতর থেকে বাইর করেন, ও কী করে পরিবেশের পানিটাকে বের করে। দেখি বলো কোনটিতে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহৃত হয় না? কোনটিতে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহৃত হয় না? কোয়েশ্চেনটা বুঝেছো? কোনটিতে বলছে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহৃত হয় না, বলতে পারবা কোনটিকে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহৃত হয় না? টেস্ট টিউব। টেস্ট টিউব কেমন? টেস্ট টিউব কই গেল? টেস্ট টিউব কই রাখলাম? এই যে ওরে তো ভাই তারজালির উপর তুমি বসাবা কেমনে? দ্রবণ তো পড়ে যাবে। ওরে সেজন্য হোল্ডার দিয়ে ধরতে হয়। কেমন? কনিক্যাল ফ্লাস্ক আমরা কই বসাই? তারজালির উপর বসাই। কেমন? বিকার কই বসাও? তারজালির উপর বসাও। পোর্সেলিন বাটি, ওই যে বাটি যেটা বলছে লাস্টে পোর্সেলিন বাটি, ওইটার আরেকটা হচ্ছে ক্রুসিবল। তো পোর্সেলিন বাটিকেও আমরা তারজালির উপর বসাতে পারি, অথবা কি ওর ধারকের উপর বা রিংয়ের উপর বসাই। কেমন? তাহলে টেস্ট টিউব আমরা কি করি? হোল্ডার দিয়ে ধরি, তারজালির উপর বসে না। তারজালিতে আবার কি থাকে? অ্যাসবেস্টস থাকে। বুনসেন বার্নারের শিকার সবচেয়ে উপরের অংশ কোনটি? আমি যদি এটা বুনসেন বার্নার চিন্তা করি, ধরো এটা বুনসেন বার্নার, গুহ স্যার এখানে 3টা অংশ বলেছে, একটা ডার্ক জোন বলেছে, ঠিক আছে, লাগবে না, ওইটা একদম কক্ষ তাপমাত্রা থাকে, লাগবে না, হাজারি স্যার ওইটার মেনশন করে নেই। তাহলে একটা থাকে নীল অংশ, আমরা সুন্দর মতো দেখেছি, এটা মেনশন করা হয় না। কেমন? ভিতরেরটা হচ্ছে নীল, বাইরেরটা হচ্ছে কি তোমার ওইরকম কোনো কালার থাকে না। কেমন? হালকা নীলও বলতে পারো, কিন্তু বইয়ে হালকা নীল বলে নাই, মানে ওইরকম নীল, ওইরকম ওর কোনো কালারই থাকে না আসলে, নীলটা একদম নাই হয়ে যায় এখানে, ঠিক আছে। তাহলে ওর অংশটাকে কয়টা? 2টা। একটাকে আমরা বলি হচ্ছে অন্তস্থ, ওটা নীল থাকে, সেই জন্য আমরা বলি হচ্ছে অন্তস্থ নীল মণ্ডল। কেমন মণ্ডল এটা? বিজারণ, সিও থাকে বা কার্বন পার্টিকেল থাকে বলে এটাকে আমরা বলছি বিজারণ মণ্ডল। বাইরেরটাকে আমরা বলছি কি? বহিস্থ মণ্ডল। বহিস্থ কেমন মণ্ডল? অনুজ্জ্বল মণ্ডল। অনুজ্জ্বল পুরাটাই আসলে অনুজ্জ্বল, পুরাটাই আসলে কি অনুজ্জ্বলের মধ্যে 2টা ভাগ। তো এটা একদম হচ্ছে অনুজ্জ্বল। এরপর এটাকে আমরা কি বলছি? জারণ মণ্ডল, কারণ এখানে অলরেডি সব কম্বাসন কমপ্লিট হয়ে গেছে, কিছু অক্সিজেন আছে। তাহলে বলছে সবচেয়ে উপরের অংশটা কি? বাই জারণ মণ্ডল। সবচেয়ে উপরের অংশটা কি? বাই জারণ মণ্ডল। অনুজ্জ্বল শিকার মধ্যে সবচেয়ে উপরের অংশটা কি? জারণ মণ্ডল। টেম্পারেচার কত উঠে? 1750 ডিগ্রি সেন্টিগ্রেড, 1570 ডিগ্রি সেন্টিগ্রেড। পোর্সেলেন বাটির মানে বুঝছো, এখানে টেম্পারেচার, হাইয়েস্ট টেম্পারেচার আমরা দেখেছিলাম না কত? 70 ডিগ্রি সেন্টিগ্রেড। পোর্সেলেন বাটির অপর নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, বিকার, ক্রুসিবল। কেমন? এটাকে বলা হয় কি? ক্রুসিবল। বুনসেন বার্নারের জারণ শিকার তাপমাত্রা কোনটি? জারণ শিকা মানে নিচেরটা বিজারণ, ওইটা হচ্ছে কি? জারণ। তাহলে জারণ শিকার তাপমাত্রা কোনটি? 1570 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ডিইউতে ধরো দিয়েছে 19-20-এ, তাহলে 1570 মানে আমরা কি দিব? 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দাগাবো। ল্যাবরেটরিতে সাধারণত কোন প্রকার শিকার সাহায্যে তাপ দেওয়া হয়? দীপ্তিহীন শিকা বা অনুজ্জ্বল শিকা বা কি জারণ শিকা। এটা কি হয় বলো তো? এটা হচ্ছে উজ্জ্বল, তো কখনোই না, উজ্জ্বল কাজে লাগে না, এটা হচ্ছে কি বলতো? অনুজ্জ্বল, ঠিক আছে। বা এটাকে আমরা কি বলছি? দীপ্তিহীন, দীপ্তিহীন শিকা। কেমন? অনুজ্জ্বল, বা এটা হচ্ছে দীপ্তিহীন শিকা। এটার মধ্যে 2টা ভাগ, একটা অন্তস্থ আর একটা বহিস্থ। বহিস্থটা হচ্ছে কি? জারণ মণ্ডল, ঠিক আছে। স্পিরিট ল্যাম্প সম্পর্কে সত্য কোনটি? এটা মেডিকেল অ্যাডমিশন, এমএটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। একটু দেখো সত্য কোনটি? স্পিড ল্যাম্প সম্পর্কে এটা সাশ্রয়ী, বা সাশ্রয়ী এরকম যে তা না, মানে ব্যাপারটা এটা কোনো লজিক্যাল কিছু না। শিকার নিয়ন্ত্রণ করা যায়, বা এটা জ্বললে জ্বলতেছে, এখানে তো কোনো এয়ার কন্ট্রোলার নাই যে তুমি এটা শিকার নিয়ন্ত্রণ করবা। শিকার তাপমাত্রা কম, কই কম? 350, 400, 450 ডিগ্রি সেন্টিগ্রেড কি কম? কম না। এটার জ্বালানি হচ্ছে মিথানল, কথা ঠিক আছে। ইথানল, মিথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া সহ দিয়েছে মিথিলেটেড স্পিরিট, কিন্তু এর ভিতর তো মিথানল আছে। হ্যাঁ, মিথানল কি পুড়ছে নাকি পুড়ছে না? ভাই পুড়ছে। মিথানল কি ওর ভিতরে আছে? এই যে দেখো স্পিড ল্যাম্প, এটা ল্যাম্পের ভিতরে আমি মিথিলেটেড স্পিরিট যখন দিচ্ছি, এখানে কি মিথানল আছে? আছে। তাহলে মিথানল জ্বালানি বলছে, এখানে কি কোনো ভুল আছে? ভুল নাই। ইথানল জ্বালানি বলছে, এটা কি কোনো ভুল আছে? ভুল নাই। তুমি বলতে পারো স্যার মিথিলেটেড স্পিরিট পড়েছে, ওর ভিতর তো আছে, মিথানলও আছে, ইথানলও আছে। কেমন? তাহলে বাকি সবগুলোর থেকে এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? মিথানল এর জ্বালানি। মানে বুঝছো? সাশ্রয়ী, ভাই সাশ্রয়ীর কী হইলো এখানে? এটা তো কোনো লজিক্যাল না। শিকার তাপমাত্রা কম, এখন 250, 300, 150 এগুলো কি কম? 250, 300, 350, 450 ডিগ্রি এগুলো কি কম? তুমি এগুলোকে কখনো কম বলবা? বলবা না তো। টেস্ট টিউবে তাপ দেওয়ার সময় টেস্ট টিউবকে আণবিক রেখার উপর কত ডিগ্রি কোণে রাখতে হয়? কেমন? টেস্ট টিউবকে কত ডিগ্রি কোণে রাখতে হয়? সবাই পারবে। কত ডিগ্রি?
45 ডিগ্রি কোণে রাখতে হয়। কেমন? কত ডিগ্রি কোণে রাখতে হয়? 45 ডিগ্রি কোণে। আর্দ্র গ্যালাস শুষ্ককরণে কোন কাজ যন্ত্র ব্যবহৃত হয়? সিলেট বোর্ড 19-এ আসছে। তাহলে কোনটি ব্যবহার করা হয়? ডেসিকেটর। ডেসিকেটরের টিফিন বক্সের মতো কয়টা ভাগ থেকে? 2টা। এখানে একটা, এখানে কি রাখি? ডেসিকেটিং এজেন্ট রাখি বা ড্রাইং এজেন্ট রাখি। কেমন? আর এখানে কি রাখি? স্যাম্পল। এটা কি হচ্ছে কি? ঢাকনা, কাভার্ড। ঠিক আছে, এখানে অনেক সময় ভ্যাকুয়াম পাম্প দেয়া থাকে। কেমন? তাহলে এটা কি বলতো? ডেসিকেটর। তরল দ্রব্য ফুটানোর জন্য নিচের কোন পাত্রটি উত্তম হবে? বিকার, মানে এটা কনিক্যাল ফ্লাস্ক, চ্যাপ্টাতলি ফ্লাক্স, ধরো এটা হচ্ছে চ্যাপ্টাতল। ঠিক আছে, ফ্ল্যাট বটম, আর এটা হচ্ছে রাউন্ড বটম। কোনটা বলা হবে বলো তো? রাউন্ড বটম, গোলতলি। গোলতলি হলে, তলা গোল হলে হিটটা কি হয়? সুন্দর মতো যেতে পারে। ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো তো? রাউন্ড বটম। এর মানে তলাটা কি? আমার হয়েছে? হয়নি তো, আমারটাকে তো আমি ফ্ল্যাট বানিয়ে দিয়েছি। ঠিক আছে, বুঝছো সবাই। এবার দেখো আমরা হ্যাজার্ড সিম্বল পড়ব। এবার আমরা কি পড়ব? হ্যাজার্ড সিম্বল। ঠিক আছে, হ্যাজার্ড সিম্বল। দেখি কতক্ষণ হয়েছে আজকের ক্লাসটা? 50 মিনিট। 50 মিনিট হয়েছে। আচ্ছা, আজকের ক্লাসটা এটুক থাকুক। কেমন? আজকে ক্লাসটা এটুক থাকুক, যেহেতু আজকে আমি আসলে একটু বেশি কষ্ট হয়ে গেছে পুরা দিন। তো নেক্সট ক্লাসে আমরা একটু বেশি পড়ে পুরো চ্যাপ্টারটা শেষ করে দিব। কেমন? হ্যাজার্ড সিম্বল এবং পরবর্তী অংশগুলো পড়ে নেক্সট ক্লাস আমরা বাকিটা শেষ করে দিব। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আর অফারটা তো তোমরা জানো। কেমন? অফলাইনেরটা তো অফলাইনে তোমরা ডিটেলস জানো যারা চট্টগ্রামে আছো, আর অনলাইনটা হচ্ছে তোমাদের রেজাল্ট পর্যন্ত আমরা মেয়াদটা বাড়াচ্ছি। রেজাল্ট পর্যন্ত তোমরা কিন্তু অনেক ভালো একটা প্রাইসে পুরো কেমিস্ট্রিটা পারচেস করতে পারবা, যেটা হচ্ছে অনলি 3000। এরপরে কিন্তু এটা প্রাইসটা আমরা বাড়িয়ে দিব। কেমন? ওকে, পড়ালেখা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবা।